যুবক, তোমার প্রভু আবু সওদাগরকে গিয়ে বলো যে সিনবাদ এসেছে, আমার কাছে ব্যবসার জন্য অদ্ভুত ধনসম্পদ আছে। কি আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? না, আমার প্রভু এখানে নেই, তবে সেই বোঁচকাটা তোমার জন্য দিয়ে গেছে। ছেলেটা তোমাকে কি দিল? কিছু একটা হবে, মূল্যবান রত্ন, দামি ধাতু, নয়তো নোংরা নুড়ি পাথর। হাই খোদা, জাহাজের কথা ছাড়ো, আমরা চললাম। আমরা তো এক্ষুনি এলাম। আর সময়টা বেশ ভালো। তবে সব শেষ হয়ে গেলে ভালোই। তা অবশ্যই ঠিক, তবে এখনো শেষ হয়নি। মনে হয় না তুমি এখানে ব্যবসা করেছো। না, ঠিক তা নয়, আমি নিতে এসেছি সবগুলো, আর আমাকে টাকা দিতে হবে না। আমি দুঃখিত, এসবের জন্য হাতে সময় নেই। আমাকে অন্য কিছু বলো। এটা কি এক ধরনের কৌশল? মোটেই তা না। তোমার এত সাহস আমার সাথে এভাবে কথা বলছো? আমি তোমাকে আঘাত করতে চাই না, আমি বলছি যে আমার নাম ট্র্যাক্সিস, লুণ্ঠনকারী। আমার অনেক খ্যাতি আছে। ওগুলো জাহাজে তোলো। অভ্যর্থনাকারীরা এসে গেছে। আমি বলেছিলাম এইসব করার সময় আমার নেই। ছোট ভাই, এগুলো আমরা রাখতে পারবো না। নাবিক, জাহাজ খালি করো এক্ষুনি। ক্যাপ্টেনের কথা শুনেছো? এখন চলো। এসো। ঠিক আছে, তাই হবে। তোমার কাছে এখন কত টাকা আছে? 40টা স্বর্ণের টুকরো। ওগুলো আমাকে দাও এক্ষুনি। তোমাকে ধন্যবাদ ট্র্যাক্সিস, তুমি খুব দর কষাকষি করো। বর্তমানে তুমি এই দ্বীপের সবচেয়ে ধনী ব্যবসায়ী। আমরা তো আমাদের জিনিস বিক্রি করেছি, মনে হয় এখন রওনা দেওয়া যায়। শক্ত করে পাল্টা বাঁধো। সিনবাদ, নাবিকরা কিন্তু খাওয়ার কথা কিছু বলছে না। আমার এটা করা ঠিক হয়নি, তবে তুমি কিছু দেখতে পাবে। পুণ্যবতী মা, এটা তো হচ্ছে ডিমডিমের, তার নিয়ন্ত্রক রত্ন। যখন আমরা ছোট ছিলাম, লেখাপড়া করার সময় প্রায় আমাদের ওটা ধরতে দিত। এটা ওকে দেখাও। ডিমডিমের নিয়ন্ত্রক রত্ন, তুমি এটা কোথায় পেলে? আমার জন্যই এটা রাখা ছিল, ওই গ্রামেরই একজনের কথা মতো সাহায্য করার জন্যে। ডিমডিম বলেছিল তার পাথরটা কাছে রাখতে, তাহলে তার উপস্থিতি বুঝতে পারবো। আর এটাই ছিল তার একমাত্র অনুরোধ। ডিমডিম বেঁচে আছে এই গ্রামে? ওটা গ্রামেরই সঠিক অবস্থানকে নিখুঁতভাবে নির্ণয় করে। ছোট্ট দ্বীপের উপর, এখান থেকে বেশি দূর নয়। তুমি, তোমার পাল খুব পুরনো, বেগ ব্যাহত করছে। একটু চটপট করো, তুমি তো জাহাজ চালাচ্ছ, মাছ তো আর ভাবছো না।
পুরনো গ্রামের ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছে। খুবই প্রাচীন। আমি বলতে পারবো না কতদিন আগে মানুষ এখানে বসতি স্থাপন করেছিল। কারণ তারা করেইনি। আমি এই এলাকা দিয়ে গিয়েছি। 2 বছর আগে ঠিক এই জায়গাতেই খুব উন্নত সম্প্রদায় বাস করত। আমরা যে গ্রামটা খুঁজছি সেটা ওই পথে ঘন্টা দুয়েক লাগবে। জোরে হাঁটা সবাই। এই তো সেই গ্রাম। ওহো, কি ঠান্ডা বাতাস! কোনো গাছের পাতাও তো নড়ছে না দেখছি। গাছে বাতাস লাগছে না এই নিয়ে ভাবা দরকার নেই। কাছেই আছে ডিম ডিম। ওনাকে তো দেখছি না, উনি বাইরে আসছেন না কেন? আমি জানি না। হ্যালো, আমরা এখানে বিদেশি খাবার এবং পানীয় খুঁজছি। আমার নাম সিনবাদ। আমি এখন কোন শহরে আছি? আমাদের এক বন্ধু কাছাকাছি কোথাও থাকে, একজন ভ্রমণকারী আমাদের মতো। আমরা জানি ডিম ডিম এখানে আছে, আমরা তাকে দেখতে চাই। খুবই দুর্বোধ্য মিভ। আমরা ডিম ডিম সম্বন্ধে কিছুই জানি না, তবে আমরা চাই তুমি তাড়াতাড়ি চলে যাও। বেলকর, বিদেশিদের সম্বর্ধনা জানানো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাকে সবসময় বলা হয়েছে যে এখানকার গ্রামগুলো প্রতিবেশী সুলভ। তোমরা আমাদের প্রতিবেশী নও, চলে যাও। ঠিক আছে, তবে আমাদের তো অনেকটা পথ যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি কিছু মনে করবে না যদি আমরা একটু ঘুরে ঘুরে দেখি তোমাদের এই সুন্দর গ্রামটা। অবশ্যই আমরা কিছু মনে করব। আসলে এটা আমার অনুরোধ। বেলকর, বেলকর, আচ্ছা এদের সমস্যাটা কি? আর ডিম ডিম কোথায়? আমি জানি না, তবে মনে হচ্ছে ওরা কিছু গোপন করছে। ছড়িয়ে পড়ো সবাই, চারদিক ঘুরে দেখো। ডিম ডিমকে ছাড়া আমরা আসলে আর অন্য কি দেখতে চাচ্ছি? আমাদেরকে সবকিছু লিখে জানাবে এমন একজনকে খুঁজে বের করো যে মোটামুটি লাজুক প্রকৃতির, আমাদের কাছাকাছি থাকবে কিন্তু ভয় পাবে। অথবা একজন আবেদনময়ী যুবতী এমনই আন্দোলিত করছে যেন তুমি তার পোষ্য ছিলে। এসো। ওহ, পেয়ে গেছি। আমি কি আশ্চর্য হব? ডিম ডিম, আমি সিনবাদ। আমি এখানে। তুমি ডিম ডিম নও? আমি ক্যাসেন্ড্রার বাবা। তুমি আবার কোন শয়তান? উনি অসুস্থ, উনার প্লেগ হয়েছে। তোমাদের গ্রামে প্লেগ হয়েছে? তুমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াও, তোমার হয়তো সারিয়ে তোলার ক্ষমতা আছে। অসুস্থ হলে সবাই ওরকমই মনে করে। উনি অনেকটা মৃত্যুর পথে। আমি জানি ডিম ডিম এই শহরেই আছে। আমি জানতে চাই সে কোথায়। সেটা সম্ভব না, এখানে যাদের জন্ম কেবল তারাই থাকে। এটা একটা ছোট্ট গ্রাম, আমরা বহিরাগতদের সম্বন্ধে জানি। সিনবাদ, গ্রামবাসীদের সঙ্গে বিবাদ হতে পারে। ওহ খোদা, উনি উধাও হয়ে গেলেন। ওটা কি? এটা খুবই খারাপ ধরনের প্লেগ। ডিম ডিম যদি এখানে থাকে আমি গজলা হরিণ। কি হচ্ছে কি এসব? একটা কৌশল। আমার হয়ে খুঁজে বেড়ানোর প্রথম কাজটা কে করবে বলো তো দেখি? না, প্রথম কাজটা হয়তো না।
চাষার মতো মারামারি করো না। আমি মোটেই চাষা না, আমি একজন যোদ্ধা যে সারা জীবন ধরে চাষ করা অভ্যাস করেছে শুধুমাত্র তোমার মতো একজনের জন্য। তোমাকে আরো একটু প্র্যাকটিস করতে হবে। সবার বিচার হবে। সিনবাদ, তাড়াতাড়ি তৈরি হও। ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। তুমি কি এখনো শিক্ষা পাওনি বেলকর? তোমরা সবাই অস্ত্র নিচে রাখো। তোমরা আমাদের হত্যা করতে চাও কেন? আমরা কেউ বোকা নই, আমরা জানি প্লেগ হয়েছে বলে আমাদের পুড়িয়ে মারতে তোমাদের পাঠানো হয়েছে। প্লেগ? কি ধরনের প্লেগ? আমরা জানি না, তবে এই নিঃসঙ্গ দ্বীপ থেকে অন্যান্য জায়গায় ভয়াবহ অনেক অসুখের কথা এর আগেও আমরা শুনেছি। হ্যাঁ, তোমরা শুনতে পারো। আমি ওইসব ভয়ানক জায়গাতে গেছি। তোমাদের এখানে যা হয়েছে তা প্লেগ নয়। এটা তো জাদু। জাদুটা তো আমরা বুঝি না, ওসব আমাদের জানা নেই। ও সত্যি? তাহলে আমার কাছে এটা কে পাঠালো? হ্যাঁ, তাহলে দেখছি তোমরা কেউ আমাকে কিছু বলবে না। আমাদের উদ্দেশ্যহীনভাবে চলতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি চাই না তোমরা অসুবিধায় পড়ো, তবে আমরাও জানি না কিভাবে জাদুর সম্মুখীন হব। হাহুতাশ করো না, ওরা চলে গেলেই প্রমাণ হবে যে তারাই এই দেয়াল সৃষ্টি করেছিল। দেয়াল? কিসের দেয়াল? এটা কি? এটা কোনো বুদ্ধির কাজ না। আমরা সব রকম চেষ্টা করেছি। আমরা এখানে এসেই ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি আসতে পারো। কিন্তু তুমি যেতে পারবে না, আমরাও না। এটা আমাদের গ্রামকে ঘিরে ফেলেছে। তাহলে কি আমরা এখানে ফাঁদে পড়েছি? এটা অবশ্যই ভালো কাজ না। ওটা তো দেখছি খালি। আমি দেয়ালের 50 ফুট পর্যন্ত দেখেছি। আমরা কি দেখবো ডেরমট খালি করেছি কিনা? তার প্রয়োজন নেই, মনে হয় আমি নিজেই এটা পারবো। সবাই পেছনে থাকো, আমি গুহার মধ্যে আগুন লাগাতে যাচ্ছি। সে জাদু জানে। অত বেশি জানে না। আচ্ছা, তুমি বললে 50 ফুট। না, কোনো অসুবিধা নেই, আমাকে একটু সময় দাও। রঙ্গার, এখন কথা বলতে পারি? আরও একটা ছোট্ট গ্রাম আমরা পার হলাম। এখানকার দালান কোঠা সব ভেঙে গেছে এবং কোনো লোকজনও দেখা যাচ্ছে না। এটা পূর্ব দিকের গ্রাম, এটা দ্বীপের মধ্যেই আরেকটা। যে শাস্তি ওদেরকে দেওয়া হয়েছে, মনে হয় তারা তোমার কাছে আসবে। মিলাস্কো, তুমি গত সপ্তাহে ওখানে গিয়েছো। তুমি ফিরে আসার পরে অদৃশ্য হওয়া শুরু হয়েছে। তুমি এই অভিশাপ বহন করে নিয়ে এসেছো। এখন আর মোটেই ওসব করা যাবে না।
দেখো, আমার বন্ধু ফিরোজ তোমাদের সাহায্য করার পরিকল্পনা করছে। আমি বলছি তোমরা সব যাও এবং তোমাদের দামি জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আমি যে প্যারামিটারটা পরীক্ষা করে দেখি, দেয়াল মনে হচ্ছে শক্ত, তবে ফিরে এসে আমি আমার বইগুলো পড়ে দেখলাম। ডিমডিমের লেখার মধ্যে 500 বছরের পুরনো গ্রামের কথা বলা হয়েছে, যেখানে আছে একটা অভিশপ্ত অদৃশ্য দেয়াল। গ্রামগুলো একের পর এক অদৃশ্য হয়ে গেল। আমার ছেলেবেলায় সে আমাকে ওরকমই গ্রামের কথা বলেছিল, কিন্তু সেটা তো 500 বছর আগের ঘটনা নয়। আসলে সে এমনভাবে বলেছিল যেন গতকালের ঘটনা। একটা অভিশাপ কিভাবে এতদিন থাকে? এবং অতদূর ভ্রমণ করে। তুমি তো শেষের গ্রামটা দেখেছো, দালানগুলো পর্যন্ত ভেঙে গেছে। ফিরোজ বলল বছর আগেও এটা নাকি একটা সুন্দর শহর ছিল। কিছুদিন আগে চেষ্টা করা হয়েছে, দুঃখিত। আড়ি পেতে শোনার ইচ্ছে আমার ছিল না। সবাই ভাবে আমি নাকি এটা এনেছি। এই ক্ষতিকর জিনিসটা পূর্বের গ্রাম থেকে আমার সাথে এসেছে। তুমিও কি? এটা সম্ভব। আমি চেয়েছিলাম কদিনের জন্য শহর থেকে বের হয়ে যাব। পূর্বের গ্রামে পৌঁছালে লোকজন নির্জীব হয়ে পড়বে। আমি নিরাপত্তার জন্য এখানে এসেছি। এখন আমি এখানে ফাঁদে পড়েছি। আমরা সবাই ফাঁদে পড়েছি। আমাকে যদি বেলকর হত্যা করতে পারে, তার ধারণা পথ পরিষ্কার হবে এবং গ্রামটাও রক্ষা পাবে। জানি না সেটা সম্ভব কিনা। এখনো আমরা আশা ছাড়ব না। যদিও তোমার আত্মোৎসর্গের ইচ্ছাটা প্রশংসনীয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফিরোজ একটা পথ বের করবেই। আমাদের সঙ্গে এসো মিলাস্কো, আমরা পরীক্ষা করব। মিলাস্কো, অন্য গ্রামে যাওয়ার পথ কি এটাই? হ্যাঁ, এটাই। বেশ, এটা হয়তো খোলা আছে। শোনো, খুব ধীরে ধীরে নামবে। আমি তোমাদের পিছনেই আছি। মিলাস্কো, তুমি কি সব সময় অন্য লোকদের তোমার আগেই রাখো? আমি দুঃখিত। তোমার খারাপ লাগলে আমি থেমে যাই। মিলাস্কো, তুমি যখন অন্য গ্রামের মধ্যে দিয়ে এসেছো, তুমি কি দেখতে পেয়েছো? এ তো ভয়ঙ্কর। লোকজন এখানকার মতো নির্জীব ছিল, কোনো রকম কারণ ছাড়াই। সে কি? এটা কি ধরনের জাদু? শয়তানি, একটা জাদু। মিভ, সরে যাও মিভ। এটা একটা অন্যরকম অভিশাপ। মানলাম, কিন্তু ডালগুলো লক্ষ্য মনে হয় তোমার দিকে ছিল। সব প্রস্তুত আছে? হ্যাঁ, আমি ভেবেছিলাম গুলতির সাহায্যে আমরা দেয়াল পার হয়ে যাব, এবং রঙ্গা রাজি হয়েছিল প্রাথমিকভাবে তার উপরেই পরীক্ষাটা চালানোর জন্য। খড়কুটো, তোমার ভালো লাগবে। আমি পশুর সাজ সরঞ্জাম লাগিয়ে দুটো বিছানার চাদর সেলাই করেছি, যা তুমি পরিধান করবে। তুমি গাছের পাতার মতো ভেসে ভেসে নামবে, সঙ্গে তীর ও ধনুক থাকবে। নামার পর ধনুকে তীর লাগিয়ে আমাদের দিকে ছুটবে। ঠিক আছে, একটু মোচো দিতে হবে। ঠিক আছে, পাথর বোঝাই ব্যারেলটা দিয়ে পরীক্ষা করি। সবাই প্রস্তুত থেকো, করো। এটা হয়তো অভিশাপের ইঙ্গিত বহন করতে পারে। অন্ধকার হয়ে আসছে। দেয়ালের উচ্চতা পরীক্ষা করার জন্য বেশি পরিমাণ পাথর বোঝাই করার সময় হাতে নেই। কাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আমাদের মধ্যে 3 জন কিছুক্ষণ আগেই উধাও হয়ে গেছে। ধনুক প্রস্তুত রাখো, এরপর আমি যাব। আমরা জানতে পারবো কিসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। পরীক্ষা করে দেখো নতুন দেয়ালটা কত উঁচু। সাবধানে থেকো। এটা তো বেশ উঁচু। ফিরোজ, ঠিক আছে,
আমি এই মৃদু আলোতেই তাকে দেখতে পাবো। তাকে পেয়েছি, সে ঠিক আলোতেই উপরে আছে, সে খুব উঁচুতেই আছে, সে দেয়ালের দিকে আসছে। তুমি থামলে কেন? কি হয়েছে? ডারমট অদৃশ্য হয়ে গেল। বাকি কিছু আছে? ওহো, আমি বুঝতে পারিনি যে আমি বাধা দিচ্ছি। আমি জানি ডেনমোর তোমার কাছে একটা বিশেষ কিছু, তবে হ্যাঁ আমি বুঝি। আমাকে বেশ সচেতন হতে হবে। মিভ, আমি জানি আমরা সবাই এখানে একটা চাপের মধ্যে আছি, কিন্তু তোমরা যখন খোশ গল্প করছো আমাদের তখন অভিশাপ নিয়ে ভাবতে হবে। এটা অভিশাপ নয়। অভিশাপ নয়? ও তা তো অবশ্যই, এটা একটা প্রাণী। ডিম কি কখনো তোমাকে ভর্গন সম্পর্কে বলেছে? ভর্গন? না মানে, আচ্ছা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি আর ডোবার যখন ছোট ছিলাম তখন তার অনেক কাহিনীর মধ্যে এটাও একটা ছিল। একটা প্রাণী ছিল যে অন্যদের জীবন সত্তা একেবারে শেষ করে দিত, তবে সেটা ছিল একটা অলৌকিক কাহিনী। আর আমার জন্য শিক্ষার বিষয়। দুর্ভাগ্যক্রমে একজনের প্রতি আমি সামান্য মনোযোগী হয়েছিলাম। আর একটা সেকেলে কাহিনী আজকের দিনে কি প্রভাব ফেলবে? কিন্তু মিভ, এখানে কোনো প্রাণী নেই। হ্যাঁ আছে। 5 রাত আগে পূর্ব গ্রামে একটা ছোট প্রাণী লাফালাফি করত। ওখানে কোনো লোকজন ছিল না, শুধু একটা হিংস্র জন্তু ওই ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ফিরে বেড়াতো। এখন মনে পড়ছে, ভর্গনের কারণে একটা লোক অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ অদৃশ্য হয়েছিল। মিভ, গ্রামের অদৃশ্য হওয়ার কাহিনী তো 500 বছর আগের না, আমার মনে হয় 20 বছর আগের ঘটনা সব নাকি? এটা অভিশাপ নয়, অন্য কিছু। তবে একটা প্রাণী এতদিন বেঁচে থাকে কয়েকশো বছর, এ তো অসম্ভব। যদি 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 প্রাণীটা অবিনশ্বর হতো? ডিমডিম প্রায় বলতো ভর্গন হচ্ছে অবিনশ্বর। যতদিন পর্যন্ত সে মানুষের মধ্যে খাদ্য পেত। হ্যাঁ সবই ঠিক আছে মিভ, আমরা বুঝলাম। এ কাজ হচ্ছে ভর্গনের। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। মিভ, ডিমডিম প্রায় বলতো এটা অনেক কাহিনীর জন্ম দেয়। ওটা কি ডারমোটকে ফিরিয়ে দেবে? আমি তাকে উপরে পাঠিয়েছিলাম, এটা আমারই দোষ। তোমাকে জিজ্ঞেস করেছিলাম। তাছাড়া ডেনমোট আমাদের নাবিকদের একজন, সে জানতো সে কোথায় যাচ্ছে। এটা অন্যভাবে নিও না, আমরা সবাই ভুল করেছি। তুমিও কখনো ভাবনি? তুমিও ভুল করেছো মিভ। তুমি কি মনে করো ডিমডিমকে হারিয়ে আমার দুঃখ হচ্ছে না? আমার হারিয়ে যাওয়া বন্ধুদের কথা আমি ভাবছি না, কারণ ক্যাপ্টেন হিসেবে আমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কোনো কোনো সময় তোমার চিন্তা মতো তো সব কাজ হয় না। তোমার নিজের উপর এবং বন্ধুদের উপর আস্থা রাখতে হবে সমস্যা সমাধানের জন্য। এই রাক্ষসকে আমাদের পেতেই হবে। আচ্ছা, তোমার লোমওয়ালা বন্ধু তোমাকে কি ধরনের বর্ণনা দিয়েছিল? ও কাছে আসতে ভয় পেয়েছিল, আর ছিল অন্ধকার। অন্ধকার। আলোর মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোর জন্য সে মানুষের মুখোশ পরে থাকে। মিলাস্কো, শেষের গ্রামে সে নিশ্চয় ভর্গনের শিকারে পরিণত হয়েছে।
রঙ্গার রঙ্গার সুড়ঙ্গ দিয়ে, দেয়ালের নিচে সুড়ঙ্গ দিয়ে অদৃশ্য হয়ে গেল। রঙ্গার, আমি চেষ্টা করেছিলাম, সুড়ঙ্গ দিয়ে অদৃশ্য হয়ে গেল। ফিরোজ, হারিয়ে গেল। ওই দানব মিলাস্কোর জন্যই এখানে সবকিছু ঘটছে। দানবটা তো পশু। কি হলো আবার? ওই তো ডারমেট, ও বেঁচে আছে। মিভ, ডেনমোর যে এখন আমাদের মধ্যে আছে সেটা বিশ্বাস করার জন্য আমরা বেঁচে আছি। এখানে হে আকিউলাসের প্রেতাত্মা, দুর্বোধ্যের আবরণ সরিয়ে দাও যেন আমরা দেখতে পারি ডারমোটকে। ডারমোট! রঙ্গার! ডিমডিম বলেছিল যারা অদৃশ্য হয়ে যায় তারা হারায় না, যতক্ষণ না ভর্গন গ্রামের বাইরে কারো জীবনী শক্তি নিঃশেষ করে চলে না যায়। আমি ভাবি তাদের স্মৃতিশক্তি কোনোদিন ভোলা যায় না, কিন্তু দেখো তারা এখানেই আছে, তারা এখনো জীবিত। আমরা তাদের রক্ষা করতে পারি। তুমি কি এটা খুলতে পারো? আমার জানা নেই। ওদের ফিরিয়ে আনবো কিভাবে? জাদুমন্ত্র নষ্ট করবে কিভাবে? বুড়োটা দাঁড়িয়ে আছে, তাকে এখনই হত্যা করো। ওই লোকটাই তো মিলাস্কো। যাও, ডোবারকে ডাকো। ক্যাসেন্ড্রা, সুখবর, আমরা এখনো তোমার বাবা এবং সবাইকে রক্ষা করতে পারি। মিলাস্কোর বাড়ি, ভিতর থেকে আর্তনাদ শুনতে পাচ্ছি। কারোর জন্য এখন অপেক্ষা করার সময় নেই। বস্তুত কেউ কেউ আমাদের মতোই ধারণা করছে। বেচারা মিলাস্কো। আমার মনে হয় এই মিলাস্কো না, অভিশাপ হয়তো এখন উঠে যাবে। আবারও কি? আমার ধারণা তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে না। ক্যাসেন্ড্রা, মিলাস্কো যদি ভার্গন না হয় তাহলে সে কে? আমি নিশ্চিত যে ব্যক্তি আমার কাছে ওই পাথরটা পাঠিয়েছিল সে ভর্গনের পরিচয়টা জানে। সিনবাদ, তুমি কি কিছু অনুধাবন করতে পেরেছো? আমার ধারণা কোনো লোকে এখানে পাথর পাঠায়নি। এখানে কেউই জাদু জানে না। আমি নিশ্চিত ভার্গন নিজেই এটা পাঠিয়েছিল। কি? কেন? আমি জানি না। আমি শুনেছি মিলাস্কো মারা গেছে। এ কাজটা যে করেছে সে আমাদের গ্রামকে মুক্ত করেছে। আমি এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হতে পারছি না বিলকর। কি হচ্ছে এখানে? সে গর্তের মুখে আগুন লাগানোর চেষ্টা করছে। সে কি করতে যাচ্ছে? মনে হয় হয়ে এসেছে। ও না! নিভ! নিভ, তুমি মিছেই শক্তি ক্ষয় করছো। না, আমি ভার্গনকে পরাজিত করার উপায় বের করার জন্য শক্তি ক্ষয় করছি। কেবল তার একার কাছে শক্তি নেই। নিভ, তোমার মোহিনী শক্তি বন্ধ করো। যে পর্যন্ত না সবাই মুক্ত হয়। নিভ, ভর্গন ওদের মুক্ত করবে না, সে সবাইকে শেষ করছে। নিভ, ভর্গন সবার জীবন নিঃশেষ করে দিয়ে তোমার আক্রমণের বিরুদ্ধে নিজের শক্তি সঞ্চয় করছে। ফিরোজ, এ আমি কি করলাম? নিভ! নেভ ছিল আমাদের শেষ ভরসা। সেই কেবল আমাদের মধ্যে জাদু জানত। ভর্গনের হয়তো আর কোনো অস্তিত্ব নেই। আমরা শুধু দুজনেই রয়ে গেলাম। আমি সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না।
ভাবছি ডিমডিমকে আর কখনো ফিরে পাবো কিনা। আর কোনো প্রতিজ্ঞা আমি রাখতে পারবো না। সিনবাদ, আমার ভালো লাগছে না। আমাকে কেমন দেখাচ্ছে? তোমাকে সুন্দর দেখাচ্ছে। পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। তাহলে আমাকে দেখো। তুমি চলে যেতে পারো না ডোবার। আমার পিছনে কে থাকবে? তুমি ভালো থেকো ছোট ভাই। আমরা দুজনেই জানতাম সময় একদিন আসবেই। আমি কেন সর্বশেষ অভিশপ্ত হলাম? আমার ধারণা এসব কাজ যে করছে তোমার উপর তার বিশেষ পরিকল্পনা আছে। বিদায় ছোট ভাই। পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। এখনো ডোবার আমার পিছনে থাকো। এই যে মিলাস্কো, তোমাকে কি আমি ভর্গন বলে ডাকবো? যা ইচ্ছে। ও, আমি তো ভুলেই গেছি। আমি তো তোমার চিতার আয়োজন করেছি। আগুন আমার কোনো ক্ষতি করতে পারবে না। শত শত বছর ধরে আমি বেঁচে আছি। অনেকের জীবন নিয়েছো, তোমার অধিকারের বাইরে তুমি কাজ করেছো। সবাইকে নয়, অনেক জীবন নিঃশেষ করার পরও আমি অধিকার করতে সচেষ্ট হয়েছি একটা নতুন শরীর। তাই তুমি আমার উপর টোপ ফেলেছো। তুমি আমাকে হত্যা করার পরিকল্পনা করেছো। সত্যি, কিন্তু তোমার মতো অস্থিসার একজনকে আমি কেন চাইবো? কারণ আমার জাহাজ তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে। কোনো বন্দরেই নাবিক সিনবাদের উপস্থিতির জন্য কোনো প্রশ্ন করবে না। আমি মানছি, আমি গ্রিসে যেতে চাই। লোকে বলে ওটা নাকি সভ্যতার পীঠস্থান। ওখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? তোমাকে আমি এখানে হত্যা করার প্রস্তুতি নিচ্ছি। খারাপ না সিনবাদ, তোমার দেহটা পেলে আমি খুবই খুশি হব। সেজন্যই ওটাতে আমি কোনো আঘাত করতে চাই না, বুঝলে? আমিও তো তোমার ব্যাপারে ওই একই ধারণা পোষণ করি। আউ আউ, সেই ভালো, আঘাত করো যেমন তোমার খুশি। সুন্দর কৌশল, কি ভয়ানক। ভয় হচ্ছে আমাদের এই কৌতুক শেষ পর্যন্ত না জীবন হরণ করে নেয়, তা তুমি জানো। আমি পারবো না, তুমিই জয়ী। সমুদ্রে তুমি কি বিভৎস! তুমি রাতে বিচরণ করো। তুমি তোমার আসল রূপ ধারণ করতে পারো কেবল রাতে। দিনের আলো তোমাকে হত্যা করে। দিনের আলোয় আমরা খুব সাবধানে থাকি। একটু ধৈর্য ধরো, বিশেষ কষ্ট হবে না। অগ্নিশিখায় কোনো ক্ষতি হবে না। আমি তো তোমাকে বলেছি আগুন আমাকে মারতে পারবে না। কিন্তু এটা তো আমাকে মারতে পারে। অন্তত তুমি আমার দেহ পাবে না। এ তো বিরাট পরিকল্পনা। আসলে সেটা ছিল পরিকল্পনা 2, এটা হলো 1।
বাদ দাও সিনবাদ, তুমি এটা খামোখা রেখেছ। এই ঝোলা আমাকে ধরে রাখতে পারবে না। তুমি শীঘ্রই আমার হবে। মনে হয় কেউ কেউ নিজেদেরকে নিষ্পাপ করে রাখতে ভুলে যায়। তোমার সম্বন্ধে আমার ভুল ধারণা ছিল। মৃত্যুর কাছাকাছির অভিজ্ঞতাটা খুবই শিক্ষণীয় হয়। হ্যাঁ হ্যাঁ, আমি হারাতে বসেছি। তোমার শুভ কামনা করি, তুমি পরিবারের সবাইকে ফিরে পেয়েছো আর আমার কাছে ফিরে এসেছো। নিশ্চয়ই সে প্রশংসার যোগ্য। সবকিছু স্বাভাবিক হয়ে এলে ভালোই লাগে, তাই না? কি হয়েছে? আমার যে এখন কি আনন্দ লাগছে যখন ভাবলাম ডিমডিমকে পেয়েছি। তবে ওই অনুভূতি আবারও পাবো মিভ, আমি প্রতিজ্ঞা করছি।